থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। পাখিরা যেমন ওই শীতকালে সাইবেরিয়া থেকে বা তিব্বত থেকে ইন্ডিয়াতে চলে আসে, একটা মাইগ্রেশন হয়, সেরকমই আমাদের মতো যেসব বাঙালি পরিযায়ী আছে তারাও ঠিক এরকম একটা মাইগ্রেশন করে বছরের একটা সময়, এই দুর্গাপুজোর সময়। তো এই সময় এক সেকেন্ড ইউটার্নটা নিয়ে নিই। এই সময় ট্রেনের টিকিট তো পাওয়া অসম্ভব। আগে 3 মাসের একটা টাইম ফ্রেম ছিল টিকিট বুক করার, কিন্তু এখন সেটা করে দিয়েছে 2 মাস। আর সেটাও খুব প্ল্যান করে না কাটলে, মানে ঠিক 3.5-এর মাথায় না কাটলে টিকিটটা বুক হয় না। আর আমাদের সেরকম প্ল্যানও ঠিক ছিল না। বাড়ি যাব ঠিক ছিল, কিন্তু কিভাবে যাব, কবে বেরোবো সেটা ঠিক ছিল না, তাই ট্রেনের টিকিটটা বুক করা হয়নি। আর ফ্লাইটের টিকিট তো এখন মানে এয়ারলাইন্সগুলোর পোয়া বারো একদম। সেপ্টেম্বরের মিডল থেকে স্টার্ট হয়ে যায় ফেয়ার ইনক্রিজ, সেটা চলে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত। তো আমাদের মোটামুটি প্ল্যান ছিল আমরা গাড়ি নিয়েই যাব। আমরা আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে প্রায় 6-7 কিলোমিটার মতো আসতে, 8 কিলোমিটার এক্স্যাক্ট, হ্যাঁ 8 কিলোমিটার আসার পরেই আমরা উঠি এক্সিট নাম্বার 2, আউটার রিং রোড। এর আরেক নাম হচ্ছে, বা পুরো নাম হচ্ছে নেহেরু আউটার রিং রোড, হায়দ্রাবাদের। তো এটা ব্যাঙ্গালোরের মতো আউটার রিং রোড নয়, এটা হচ্ছে পুরোপুরি অ্যাক্সেস কন্ট্রোলড একটা এক্সপ্রেসওয়ে বলা যেতে পারে, যেটা হায়দ্রাবাদের পুরো গোল করে হায়দ্রাবাদের চারদিকে জিনিসটা আছে। আর প্রত্যেকটা ইম্পর্টেন্ট জায়গাতেই এরকম এক্সিট করা আছে, যেখান দিয়ে টোল দিয়ে ঢুকতে হয় আর টোল দিয়ে বেরোতে হয়। আই মিন ঢোকার সময় কোনো টোল লাগে না, জাস্ট এন্ট্রি হয় গাড়ির, আর তারপরে হচ্ছে বেরোনোর সময় টোটাল কিলোমিটার ক্যালকুলেট হয়। তো অ্যাপ্রক্সিমেট ওটা পার কিলোমিটার 2 টাকা মতো করে পড়ে। আমরা মোটামুটি ওই 70 কিলোমিটার মতো যাবো এই হাইওয়েতে। আমরা ঢুকলাম হচ্ছে হায়দ্রাবাদের নর্থ ওয়েস্টার্ন কর্নারে, আর বেরোবো হচ্ছে সাউথ ইস্টার্ন কর্নারে, মানে এক্স্যাক্ট অপোজিট বলতে গেলে। একটা গোল কি বলে সার্কেল যদি বলি, সার্কেলের নর্থ ওয়েস্ট কর্নার থেকে সাউথ ইস্ট কর্নারে আমরা বেরোবো। দেখতেই পাচ্ছ এখানে স্পিড লিমিট হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার। তো অনেক গাড়ি সেই স্পিডে মেনটেন করে, কিছু ট্রাকও পাওয়া যায়, কিন্তু তারা লেফট সাইডেই মেনে চলে, খুব একটা রাইট সাইডে আসে না। আমার পাশ দিয়ে একটা গাড়ি বেরোবে, সেটা মোটামুটি 100-এর স্পিডে যাচ্ছে, আমি যাচ্ছি 80-তে এখন। আস্তে আস্তে সেটাই যাওয়া বেটার, গ্র্যাজুয়ালি স্পিড তুলবো, কিন্তু 120-তে আমি জেনারেলি চালাই না। আর যা গাড়িতে জিনিসপত্র আছে তাতে চালানো সম্ভবও নয়। আচ্ছা, এবার তোমরা আমার একটু গোপালকে দেখে নাও, ঢাকনা খুলে দিয়েছি। আমার এই আউটার রিং রোডে আসতে ভীষণই ভালো লাগে, তার কারণ হচ্ছে এর মানে সিনিক বিউটিটা আমার খুবই খুবই ভালো লাগে। আর যেহেতু অ্যাক্সেস কন্ট্রোল, কোনো 2 হুইলার 3 হুইলার এতে নেই, পুরোপুরি ব্লক। আর আমরা মাঝে সাঝেই তো এখানে রাতের বেলা চলে আসি একবার রাইড নিতে। এক্সিট 11-এ আমরা এখন বেরোচ্ছি আউটার রিং রোড থেকে। এই এক্সিট 11 কানেক্ট করছে, মানে এখান থেকে হাইওয়ে যাচ্ছে হচ্ছে বিজয়ওয়াড়ার দিকে। তো বিজয়ওয়াড়াতে গিয়ে এই রাস্তাটাই কানেক্ট করবে হচ্ছে কলকাতা চেন্নাই যে হাইওয়ে, NH কত আমার মনে পড়ছে না। তো আমরা এখন এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে গেলাম, বা আউটার রিং রোড থেকে বেরিয়ে গেলাম। আর এই আউটার রিং রোডে বেরোনোর পরেই আছে হায়দ্রাবাদের সব থেকে ফেমাস রামোজি ফিল্ম সিটি, যেটা আমরা আগের বারেও দেখেছি, অ্যান্ড লাস্ট টাইম আমরা দেখেও এসেছি পুরো ভেতরে। খুবই সুন্দর, খুবই সিস্টেমেটিক রামোজি ফিল্ম সিটি। এই যে রামোজি ফিল্ম সিটির এন্ট্রি গেট,
এখানে ঢুকে পার্কিং করে টিকিট কেটে দেন বাসে করে আরো 6-7 কিলোমিটার যাওয়ার পরে আছে মেন আপনার স্টুডিও। আউটার রিং রোড থেকে বেরিয়ে রামোজির দিকে যে রাস্তাটা মানে সামনের দিকে এগোচ্ছে তার রোড কন্ডিশন কিন্তু খুবই খারাপ বলা যেতে পারে। মানে এই জায়গাটা এই স্ট্রেচটাই একটু খারাপ আছে, এটা বেশি না, এটা এই কত হার্ডলি 2 কিলোমিটারও হবে না। তারপরে আবার স্মুথ। আমরা ওই রামোজির পরে একটু এগিয়েই একটা জিওর পেট্রোল পাম্প আছে, ওখানে দাঁড়িয়েছি। একটা ছোট্ট পি ব্রেক। এই আমাদের বাহন। লিপিকা ভেতরে গেছে কিছু টুকটাক চিপস টিপস কিনতে। জিওর পেট্রোল পাম্পগুলো এই জিনিসটা ভালো করেছে, মানে এটা ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম সবারই হওয়া উচিত। শেলের পেট্রোল পাম্পগুলোতেও এরকম আছে, কিন্তু শেল খুবই কম আছে। তোমার বাই এনি 2 কোল্ড কফি গেট 1 ফ্রি, ওইটা নেবে? হ্যাঁ নেব তো। এই জিওর পেট্রোল পাম্পে দাঁড়াতে দাঁড়াতেই দেখছিলাম পেট্রোল প্রাইসটা কত। তো এখানে তেলেঙ্গানাতে পেট্রোল প্রাইস এখানে হচ্ছে 107 টাকা, আর আন্ধ্রাতে হচ্ছে, এরপরে অন্ধ্রপ্রদেশ, ওখানে দেখাচ্ছে 109 টাকা। তো ভাবলাম এখান থেকে একটু পেট্রোলটা টপ আপ করে নিই, বেশি নেই। আমরা এখানে ব্রেকফাস্ট করছি না, ক্যাম্পা খেতে খেতে যাচ্ছে। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে গিয়ে কোথাও একটা দাঁড়ানোর চেষ্টা করব, প্রচণ্ড গরম এখানটা। এখন মেঘলা হয়ে আছে, এখানে সার্ভিস রোডে ঢুকে আমরা খেয়ে নিই গরম। আর আমরা ব্রেকফাস্টটা বাড়ি থেকে বানিয়ে এনেছি। ব্রেকফাস্ট শুধু বলবো না, লাঞ্চটাও বাড়ি থেকে বানিয়েই এনেছি, কারণ এখানে সেই 3 দিন ধরে যাব, ধোসাই খেতে হবে, ধোসা ইডলি এই ভরসা। তাই জন্য আজকে দিনে যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি, তাই বাড়ি থেকেই মোটামুটি কিছুটা করে এনেছি। আমরা চলে এসেছি এখন প্রথম টোলে। আউটার রিং রোডের টোল বাদ দিলে হায়দ্রাবাদ বিজয়ওয়াড়া এক্সপ্রেসওয়েতে প্রথম টোল এটা, পানথাঙ্গি। আমি অ্যাকচুয়ালি অ্যানুয়াল ওই ফাস্ট্যাগের অ্যানুয়াল পাস, যেটা এখন নতুন লঞ্চ হয়েছে অগস্টের 15 তারিখ, সেটাই রিচার্জ করেছি গতকাল 3000 টাকা দিয়ে। তো তাতে 1 বছরের জন্য 200টা ট্রিপ ভ্যালিড, মানে 200 বার আমি এই ন্যাশনাল হাইওয়ে টোল ক্রস করতে পারবো। হায়দ্রাবাদের আউটার রিং রোড বা কলকাতার বিবেকানন্দ সেতু এগুলো তার আওতায় পড়ে না, কারণ এগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্ট রান করে। বা মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে, মুম্বাই নাগপুর মহাসমৃদ্ধি এক্সপ্রেসওয়ে, এগুলো এর মধ্যে পড়ে না, কারণ এগুলো স্টেট রান করে। তো ন্যাশনাল হাইওয়ে যেগুলো, সেগুলোর জন্য এই পাসটা বানানো হয়েছে। এতে অনেক সাশ্রয় হবে, কারণ এখানে আছে একটা ক্রসিংয়ের জন্য 80 টাকা টোল। এমনিতেই তো আমাদের মানে যেতেই পুরো 2900 টাকা মতো পড়ে, 2800-2900। গুগল করলে অ্যাপ্রক্সিমেটলি 2900 কি 2935 এরকম দেখায় ওয়ান ওয়ে। এবার সেটা রিটার্নের টাইমে ডবল হয়ে যায়। তো এই অ্যানুয়াল পাসের জন্য এফেক্টিভলি আমার এটা পড়বে হচ্ছে 200 ওই 15 টাকা মতো। 15 টাকা করে? হ্যাঁ 15 টাকা করে। তবে এই রাস্তাটায় না মানে বিজয়ওয়াড়া অবধি রাস্তায় ভালোই খাবার জায়গা আছে, টি টাইম তো অনেক আছে, তাছাড়া জিওর পেট্রোল পাম্পেরও রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে। আর যেটা আছে সেটা হচ্ছে আমি যেটা দেখলাম ওই ডমিনোজ, তারপরে KFC, পিৎজা হাট এই জাতীয় জিনিসও আছে, তো খাবার খুব একটা অসুবিধা হবে না। এই ব্র্যান্ডগুলো হয়তো নেই, মানে ডমিনোজ, KFC। হ্যাঁ ডমিনোজ আছে, আমি দেখলাম। আচ্ছা আচ্ছা। 724 কি একটা নাম। মোটামুটি খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না এই জায়গাটায়, মানে আপাতত আমরা যতটা এলাম আর কি। আচ্ছা, এই রোডে একটা জিনিস আগের বারে অতটা বুঝতে পারিনি, কারণ জানুয়ারি মাসে ফিরেছিলাম, তখন ঠান্ডার জন্য বুঝতে পারিনি। এখন মানে প্রচণ্ড রোদ, আর এই রোডে সার্ভিস রোড আছে, কিন্তু যেটুকু আছে তাতে কোনো ছাওয়া নেই। মানে গত প্রায় 70-80 কিলোমিটার চলছি একটা
জায়গা দেখতে পাইনি যেখানে একটু দাঁড়ানো যাবে, একটু রেস্ট নেওয়া না যাবে। সার্ভিস রোড গুলো ঠিকঠাক নয় যে তুমি দাঁড়াতে পারবে, হ্যাঁ, ওটার সেটাই, সামনে মানে দোকানপত্র সবকিছুই দোকানপত্র আছে। আছে, বা এমন একটা সার্ভিস রোড যেটা মানে কোনো গাছের শেড নেই, হ্যাঁ কিছু হ্যাঁ নেই। গাছে সেটাই। সো এতক্ষণ পর আমরা একটা জায়গা পেয়েছি, তাও সার্ভিস রোড পাইনি, রাস্তার পাশেই একটু শেড পেয়েছি আর কি, গাছ আছে তো সেখানেই দাঁড়িয়েছি। একটু অনেকক্ষণ ধরে স্ট্রেচে গাড়ি চলছিল, একটু টাইম পেয়েছি, দাঁড়িয়েছি, এবার আবার যেতে হবে। জাস্ট বোধহয় তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের বর্ডারটা ক্রস করলাম, মানে পেছনেই একটা পুলিশ চেকপোস্ট টাইপের ছিল, ছোট্ট ব্যারিকেড দেওয়া ছিল, দেখে অতটা বোঝা গেল না, কিন্তু পরে একটা দেখলাম ঘষা বোর্ড আছে যে এক্সাইজ ডিপার্টমেন্টের একটা চেকপোস্ট। জাস্ট ক্রস করলাম তেলেঙ্গানা গভর্নমেন্টের, তো খুব সম্ভবত ওটাই ছিল হচ্ছে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের বর্ডার। এই এক্ষুনি আমাদের কথা হচ্ছিল যে এদিকের হাইওয়েগুলো এতটা ভালো, মানে এতটা মসৃণ আর ফাঁকা, মানে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ কিনা জানি না, সামনে কত দূর দূরান্ত পর্যন্ত আমি অনেক দূরে একটা ছোট্ট গাড়ি দেখতে পাচ্ছি, একটা টেম্পো টাইপের, মাঝখানে আর কোনো গাড়ি নেই। এটাই মানে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার রাস্তার যে কি দশা সেটা আমরা সবাই জানি। আমরা দুজন এখানে দাঁড়ালাম এই বিজয়ওয়াড়ার আউটার রিং Bypass রোড, road. বাইপাস রোড সামথিং। জাস্ট বিউটিটা দেখো, কাশ ফুলে ভর্তি। এর থেকেও বেশি ওই দিকটাতে আছে, কিন্তু ওই দিকটাতে মানে দেখানো যাবে না। যাই হোক, এবার একটু আমাদের পেট পূজা করার পালা। হ্যাঁ একটু আমরা লাঞ্চ করব, এখানেই করব গাড়িতে বসে বসে। অনেকক্ষণ গাড়ি চালাচ্ছে আবার। এই যে ডান দিকের যে হাইওয়েটা, সেটা হচ্ছে চেন্নাই টু কলকাতার হাইওয়ে, সেটাই এসে এবার আমরা মিশছি। তো যেহেতু এই হাইওয়েটা নতুন তৈরি হচ্ছে, মানে এই বাইপাস রোড বা এক্সপ্রেসওয়ে যেটা তৈরি হচ্ছে বিজয়ওয়াড়ার, সেজন্য গুগল অনেক কিছুই ভুলভাল দেখায়। আমাকে আবার এক্ষুনি বেরোনোর সময় দুটো ইউটার্ন দেখাচ্ছিল, সেটা নেওয়ার দরকার নেই। আমি দেখলাম যে স্ট্রেট লেফট, মানে left বোঝা এ যায় যাচ্ছিল, সেটা, হ্যাঁ চালাতে চালাতে বোঝা যায়। ওটা একটু Google স্লো তো- চালালেই হবে, হ্যাঁ। মানে পুরোপুরি ম্যাপের উপর ভরসা না করে। না এখনো একটু ওইটাতে তো slow ম্যাপটা সরগর হয়নি, ওই জন্য গুগল ম্যাপ ভুলই দেখাবে, কিছু করার নেই। আমার বাহনের মোটামুটি 50,000 হতে চললো, আর মোটামুটি 10-11 কিলোমিটার বাকি। তো যখন 50 হবে, যখন 50 হবে তখন জানি না খেয়াল থাকবে কিনা ভিডিওটা করার জন্য, তাই জাস্ট আগের পয়েন্টে যখন মনে পড়েছে একবার ভিডিওটা করলাম। ইয়ে যেটা ভেবেছিলাম সেটাই হলো, দুজনে মিলে গল্প করতে করতে ভুলেই গেছি কখন হচ্ছে। জায়গাটা কোথায় সেটা বলতে পারবো না। সামওয়্যার বিটুইন কৃষ্ণা গোদাবরী রিভার বেসিন। এই কথাটা বলা হয় কারণ পেছন দিকটা হচ্ছে কৃষ্ণা নদী বইছে বিজয়ওয়াড়ার কাছে, আচ্ছা আর এর সামনে পড়বে আর কিছুটা এগোলেই হচ্ছে গোদাবরী নদী পড়বে। এই দুটো নদীর মাঝখানের যে পার্টটা বা জমিটা, সেটা মানে সাউথ ইন্ডিয়ার বোধহয় সব থেকে উর্বর জমির মধ্যে পরে আর কি। পড়ে। এই জায়গাটাও famous, খুবই কৃষ্ণা গোদাবরী সুন্দর। বেসিন বলা হয়। হ্যাঁ আমি তো রাস্তায় আস্তে আস্তে শুধু সিটি বাদ দিয়ে, ছোট ছোট সিটির যে জয়েন্টগুলো বাদ দিয়ে, জাংশনগুলো, চারিদিকে শুধু এইরকমই রাস্তা, চারিদিকে এরকম পুরো ফাঁকা সুন্দর। আমরা এখন বোধহয় ওয়েস্ট, আমি ঠিক জানি না, আমি ভুলও বলতে পারি, খুব সম্ভবত এটা ওয়েস্ট গোদাবরী ডিস্ট্রিক্ট অন্ধ্রপ্রদেশের। এরপর গোদাবরী নদী আসছে সামনে এই টোলটার পরে, তারপরে পড়বে হচ্ছে ইস্ট গোদাবরী ডিস্ট্রিক্ট, আর নদীটার পরেই হচ্ছে রাজা মহেন্দ্রবরম বলে একটা জায়গা। রাজামন্দ্রী, তাই না? হ্যাঁ রাজা মহেন্দ্র বর্ধন, হ্যাঁ, সেটাকে শর্টে বোধহয় রাজা, আমি নাম দিয়েছি রাজামন্ত্রী না বোধহয়। না না, রাজামন্দ্রী অ্যাকচুয়ালি হয়তো পুরনো নাম। এই রাজামন্দ্রির পর মানে গোদাবরী নদীটা পেরোনোর পর 10 কিলোমিটার মতো এলাম, তারপরে একটা সেকশনে প্রচুর জ্যাম দেখাচ্ছে। এটা আগের বারেও ছিল, হ্যাঁ, মানে এটা এইটা আগের এখন বারেও এখন ছিল। একদম
সন্ধেবেলার একদম হ্যাঁ, পিক টাইম আর কি। মানে অফিস টাইমের জ্যাম টাইপের লাগছে। হ্যাঁ, আর বাজার রাস্তার টাজার দুপাশে, চারিদিকে। হ্যাঁ, প্রচুর বাজার, ফলের দোকান। এইটা পেরোতেই অনেকটা সময় লেগে যাবে, এখন পুরো এখানে রেড দেখাচ্ছে। এখন বাজে রাত প্রায় 10টা বাজতে 10। তো আমরা ভাইজ্যাকের একটু আগে, ভাইজ্যাক থেকে প্রায় 30-40 কিলোমিটার আগে আরেকটা ছোট্ট গঞ্জ টাইপের আছে, আনেকাপল্লি বলে। গঞ্জ? হ্যাঁ, আমি ওয়ার্ডটা শিখেছি একজনের থেকে, তাই আমি আচ্ছা। বললাম। একজন ফেমাস বাংলার ব্লগার, এক্সপ্লোরার শিবাজি, তার থেকে গঞ্জ, হ্যাঁ, তো তার থেকে শিখেছি। গঞ্জ গঞ্জ। হ্যাঁ। তো এখানে আমরা প্ল্যান করছি স্টে করার, নাইট স্টে করার। প্ল্যান করছি না, আমাদের আগের বারেও আমরা এখানে ছিলাম, যেহেতু এটা একটা ঠিকঠাক জায়গা, হ্যাঁ, একটা ঠিকঠাক এটা জায়গা, ভেবে একটা সেফ এসেছিলাম। এন্ড হ্যাঁ, সিকিউর এটা জায়গা। শহরের একদম মধ্যে। হ্যাঁ, তো আমরা জেনারেলি না, আমরা চেষ্টা করি হাইওয়ের ধারে যে স্ট্যান্ড অ্যালোন হোটেলগুলো থাকে সেইগুলোতে না থাকার, কারণ সিকিউরিটির কোনো ভরসা নেই। আমরা দুজন থাকবো, হয়তো দেখা গেল পুরো হোটেলে আর কেউ নেই, মানে স্টাফ ছাড়া আমরা দুজন মাত্র বোর্ডার, হ্যাঁ। সেটা ঠিক হবে না হাইওয়ের ধারে। তো আমরা সেরকম করি না। আর এটা হাইওয়ের পাশে একদম, হাইওয়ে বাইপাস থেকে বেশি দূরে ঢুকতে হয় না, পুরো বাইপাস ধরেই এটা করে দেয়। এখন আমরা ঢুকলাম এদিক দিয়ে, রাত হয়ে গেছে বলে এদিক দিয়ে দেখাচ্ছে, না হলে ওটা বাইপাসের ওই সাইডটাতে কানেক্ট করে। সকালে বেরোনোর সময় ওই দিক দিয়ে আমরা বেরিয়ে যাবো, এই দিকটা আর আসবো না। আর যারা এই মানে নাইট স্টে করতে করতে ধর লং ডিস্টেন্স ট্রাভেল করে, তারা ইউজুয়ালি যেটা করে, আমিও সেটাই করি, যে আগে থেকেই রিসার্চ করে রাখি কোথায় কোন হোটেল বেস্ট আমার বাজেট অনুযায়ী, কোথায় পার্কিং আছে, সিকিউরিটি ঠিকঠাক কিনা, রিভিউজটা পড়ে নিই। আর সব থেকে বড়ো কথা বাজেট, সেটাও একটা ফ্যাক্টর। কিন্তু আমি হোটেল কোথাও বুক করি না, এটা একটা জিনিস। হোটেল আগে থেকে বুক করি না, আমি জাস্ট কল করে জিজ্ঞেস করে নিই সেই এরিয়াতে ঢোকার আধ ঘন্টা 1 ঘন্টা আগে যে রুম অ্যাভেলেবেল আছে কিনা। এবার তারা হ্যাঁ বললে ঠিক আছে, ওই হোটেলে গেলাম, দিয়ে সামনাসামনি রুম দেখে বুক করলাম, না হলে অন্য হোটেল দেখবো আশেপাশে। আমি এই এরিয়াতে যেমন 3-4টে হোটেল আমার শর্ট লিস্ট করা আছে, আগের বছর এখানে ছিলাম তাই আবার এইখানেই যাচ্ছি। আর এমনিতে আমরা দেরি করে বেরিয়েছি বলে আমাদের আর ভাইজ্যাক পর্যন্ত যাওয়ার ইচ্ছেও নেই। তো এইটা আমাদের রুম, অলরেডি আমরা ব্যাগপত্র রেখে দিয়েছি। একটা স্ট্যান্ডার্ড এসি রুম। আমরা ডিসেম্বরেও এই রুমটা না, সরি, এই হোটেলটাতেই ছিলাম। তখন যা ট্যারিফ নিয়েছিল, আমার মোবাইল নাম্বার দিয়ে চেক করে দেখলো যা ট্যারিফ, ওইটাই নিয়ে নিল, ব্যাস, আর কোনো ঝামেলা নেই। তো একটা টিভি আছে, একটা বেড, এদিকে একটা চেয়ার, একটা টি টেবিল টাইপের, আর এখানে একটা ওয়ার্কিং এরিয়া টাইপ, এখানে একটা ক্যাবিনেট, আর এদিকে ওয়াশরুম আর দেখাচ্ছি না, কারণ আমি তো কোনো ট্রাভেল ব্লগার নই। তো জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে ঠিকঠাক রুম পাওয়া যায়, কোনো চাপ নেই। এরকম অনেক মানে হোটেলস আছে, অনেক ওই কী বলে যেগুলো বলে INN, তো ওইগুলো অনেক কিছু আছে। তো যারা এরকম ট্রাভেল করছে তাদের জন্য নাইট স্টে করার অনেক অপশান আছে, কোনো চাপ নেই। জাস্ট একটু আগে থেকে রিসার্চ করে নিতে হবে। আর এরিয়াটা কাল সকালে যখন বেরোবো তখন দেখিয়ে দেবো। আর এদের এখানে নিচে সেলারে পার্কিংও আছে, পার্কিং স্পেস ঠিকঠাক, কোনো অসুবিধে নেই, সিকিউরড এরিয়া। আর এদেরই রেস্টুরেন্ট আছে, এখন অনেক রাত হয়ে গেছে, এখান থেকেই খাবার অর্ডার করে দিচ্ছি, আর জোম্যাটো করছি না। আর আমাদের কাছেও কিছু টুকটাক খাবার বেঁচে আছে, সেগুলো খেয়ে নেবো। তো দেখা হচ্ছে কাল সকালে, এখন গুড নাইট। আনেকাপল্লি থেকে আমাদের হোটেল থেকে বেরিয়ে জাস্ট 1 কিলোমিটার যেতে না যেতে আছে NH16-এর এক্সিট, আর এই এক্সিট ধরেই আমরা উঠবো NH16-এ। 5-6 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে পড়বে বিশাখাপত্তনম শহর। আমরা শহরের মধ্যে ঢুকবো না, NH16 খুব সুন্দরভাবে ভাইজ্যাক সিটিটাকে বাইপাস করে এগিয়ে চলেছে। আমরাও সেই রাস্তা ধরে এগিয়ে চলবো এবং পরপর আপডেট দিতে থাকবো। ভাইজ্যাক সিটির পাশ দিয়ে যাওয়ার সময় খেয়াল করলাম প্রায় 30 থেকে 40 কিলোমিটার রাস্তা বেশ ফাঁকা, কারণ বেশিরভাগ গাড়ি পাশের সার্ভিস রোড দিয়ে যাতায়াত করে, যাদের 2খানা টোল দিতে না হয়।
কিন্তু যেহেতু আমাদের অ্যানুয়াল পাস নেওয়া আছে তাই আমাদের এই অসুবিধে নেই। তো আমরা এগিয়ে চললাম নির্দ্বিধায়। লাস্ট টাইম যতবারই টোল কাটছিল, মানে লাস্ট টাইম আমরা যখন বাড়ি গেছিলাম গাড়ি করে, ততবার বুকে ব্যথা লাগছিল যে কত কত টাকা চলে যাচ্ছে। আর এবারে মনে হচ্ছে যত পারিস কাট না, কারণ আমাদের এবারে অ্যানুয়াল পাস নেওয়া আছে, তাই মনে হচ্ছে কাট কাট, কেটে যা কেটে যা। যত বেশি কাটবে মনে হবে যেন হ্যাঁ ঠিক আছে টাকাটা উসুল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এক বছরে 200টা, এক বছরে 200টা তো হয় না। হয় না। এই রাস্তায় মোটামুটি ওই বিজয়ওয়াড়া নয়, বিশাখাপত্তনমের পর বেশ কিছু জায়গায় অনেক ওই স্পিড মনিটর থাকে। এখানে স্পিড লিমিট বোধ হয় 90 বা 100 এই রাস্তায়, আপ টু ওড়িশা বর্ডার থেকে আবার মানে উড়িষ্যার ভেতর পুরোটাই হাইওয়েতে স্পিড লিমিট কোনো কোনো জায়গায় 80, কোনো কোনো জায়গায় 60। তো জেনারেলি মানে স্পিড ওর বেশি তোলা উচিতও নয় আর যায়ও না উড়িষ্যাতে। এবার অনেকেরই আমি দেখেছি অনলাইন ফোরামে, যেমন টিম বিএইচপি বা লং ড্রাইভ ফ্রম কলকাতা যে ফেসবুক গ্রুপ, তাদের থাকে যে ওড়িশায় এত স্পিড লিমিট এত কড়াকড়ি, অনেকেরই চালাতে অসুবিধে হয়। এবার আমি পার্সোনালি এই জিনিসটা 3বার বোধহয় আমি ওড়িশার ভেতর দিয়ে গাড়ি চালিয়েছি এই হাইওয়ে দিয়ে, অতটা ফিল করিনি। কারণ প্রথম কথা, আমার গাড়ির ওই ক্যাপাসিটি নেই যে আমি মানে পা চাপবো আর গাড়ি রকেটের মতো ছুটবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেখানে যে স্পিড লিমিটটা আছে, সেটা 80 হোক কি 60 হোক, সেখানে জাস্টিফাইড। এমন নয় যে মানে বিনা কারণে ওটা ওরকম আছে, কিছুটা বুঝেই এনএচএআই করেছে। আর ওড়িশাতে এত ব্যারিকেড, রাস্তায় টোটো অটো হামেশাই ক্রসিং হচ্ছে, তো সেখানে ওই স্পিড লিমিটের বাইরে গিয়ে মানে জাস্ট ফাঁকা দেখতে পাচ্ছি বলে গাড়ি ছোটাবো, সেটা করা উচিতও নয়, স্পেশালি ওড়িশাতে, কারণ একটু ট্রেচারাস। আর কলকাতায় কত স্পিড লিমিট, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলে মোটামুটি তোমার উলবেড়িয়া, পাঁচকুড়া এই জায়গাগুলোতে 100 স্পিড লিমিট। কিন্তু ওটা উচিত, ওইখানে তো আরোই উচিত নয়, কারণ প্রচন্ড এক্সেসিভ ব্যারিকেড আছে, মানে ব্যারিকেডের সাথে আবার সাথে প্রচুর বাইক, মানে এত বাইক। আর ওখানে তো আবার টোটো মানে হাইওয়ের উপর দিয়ে যায়। হ্যাঁ, সেই জন্য আমাদের মনে হয় ওয়েস্ট বেঙ্গলেও মানে স্পিড লিমিট করা উচিত একটা কিছু, আরো কমানো উচিত। স্পিড লিমিট তো আছে, হ্যাঁ স্পিড লিমিট কমানো উচিত, সেটাই বলছি, তার একটা রেস্ট্রিকশন করা উচিত। আমাদের ইচ্ছাপুরম বলে যে জায়গাটা, মানে মোটামুটি অন্ধ্রপ্রদেশের লাস্ট বড় সিটি বলা যেতে পারে, বা গঞ্জ গঞ্জ। তো সেটা ঢুকতে মোটামুটি আর 1.5 ঘন্টা মতো বাকি। এখান থেকে প্রায় 80 কিলোমিটার মতো হবে। তারপরে আসবে ওড়িশা বর্ডার, আর ওইটা ওড়িশা বর্ডার ক্রস করার পরেই আছে ব্রহ্মপুর। তো এখানে ম্যাপে দেখতে পাচ্ছি আমরা অলমোস্ট এবার উড়িষ্যা ঢুকবো। এখানে ওই বর্ডার ক্রস করছি বোধহয়, হ্যাঁ অ্যাকর্ডিং টু ম্যাপ আমরা বর্ডার ক্রস করে গেলাম, এখন উড়িষ্যা ঢুকলাম। তো রাস্তায় এখনো পর্যন্ত কোনো সেরকম মার্কিং দেখলাম না, যেটাতে বোঝা যায় যে আমরা একটা স্টেট ক্রস করছি। তার মানে করিনি, হয়তো করিনি, বা হয়তো ওই ইন্টারসেকশন আছে, মানে একবার ওড়িশা আন্ধ্রা এরকম হতে থাকে। হ্যাঁ ওটা আছে। আমাদের বাঁ দিকে হচ্ছে এখন ইচ্ছাপুরম সিটি, যেটা বলছিলাম যে আন্ধ্রার লাস্ট বড় সিটি। তো এই তো ঢুকে গেছি ওড়িশা। এখানে সামনে এইচপির পেট্রোল পাম্প, HPCL ওড়িশা লেখা। একটা জিনিস, এখানে আন্ধ্রার থেকে অনেকটাই তেলের দাম কম, মানে পেট্রোলের দাম কম। তো আন্ধ্রাতে শ্রীকাকুলামের পর একটু ওই 700 টাকার মতো পেট্রোল ভরিয়েছিলাম, সেখানেও চুরি হয়েছে। সেখানেও হ্যাঁ, মানে একটা ভেতরের পেট্রোল পাম্প, মানে গ্রামের পেট্রোল পাম্প, সেখানেও বোঝা যাচ্ছে পুরনো একটা মিটারওয়ালা পাম্প, সে বোঝা যাচ্ছে যে চুরি করছে ও, বারবার তার মেশিন বন্ধ হয়ে যাচ্ছে। এখানে আবার বাবা 50 লিটারে 1 টাকা অফ,
1 লিটার। তো সামনে একটা এই জিওর পেট্রোল পাম্প আছে জানি, একটু পরেই। এইখানে রাস্তাটা যেটা আমি বলতে চাইছি, হ্যাঁ। যে এখানে রাস্তায় না, যেরকম আগের দিন বলেছিলাম হায়দ্রাবাদ টু বিজয়ওয়াড়া বা ভাইজ্যাগ আসতে অনেক খাবারের অপশন আছে, বা খাবারের হোটেল রেস্টুরেন্ট বলো বা কোনো ওই বড় সড়ো জয়েন্ট, হ্যাঁ বড় সড়ো খাবার জায়গা আছে, ফুড প্লাজা টাইপের। এখানে আমি একটাও দেখতে পেলাম না সকাল থেকে, মানে এমনকি টি টাইমগুলো, ছোট ছোট টি টাইমগুলো ছাড়া, মানে পেট্রোল পাম্পের সাথে শুধু ওই ধাবা, ওই মানে ছোট যারা লরি দাঁড় করায় সেরকম ধাবা আছে, কিন্তু এই মানে আমরা যারা এই জার্নি করছি, প্রাইভেট কারে জার্নি করছি, হাইজিনিক প্লেস দরকার সেরকম, বা কোনো নরমাল আমাদের খাবার মতো সেরকম মানে খুব একটা ঠিকঠাক পেলাম না। মানে এখানকার লোকাল যে দোসা, হ্যাঁ সেটাও নেই, মানে একটা ঠিকঠাক হোটেল হবে যেখানে ধোসা ইডলিও পাওয়া যাবে, সেটাও নেই। এই সেকশনটা এই ব্রহ্মপুরের পর কিছুটা আসার পর একটা সেকশন আছে, মানে প্রচণ্ড বাজে অবস্থা। ছোট ছোট প্যাচ ওয়ার্ক করা আছে, রাস্তা গর্ত হয়ে গেছিলো, সেগুলোর উপর প্যাচ ওয়ার্ক করেছে। এবার খুবই ডিস্টার্বিং একটা সেকশন। এখানে তো তাও কম, একটু আগে অনেকটা ছিল। হ্যাঁ, এখানে একটু কম। তারপরে হ্যাঁ, ওড়িশাতে ঢোকার পর দুটো জিনিস খুবই মানে প্যাথেটিক, যেটা হচ্ছে আমার ক্যামেরা যেভাবে নড়ছে ওকে বুঝতেই পারবে সবাই। এই সেকশনটা পেরিয়ে যাই, তারপর বলছি ওই সামনের ফ্লাইওভারটা ঘুরে বলছি। হ্যাঁ, যেটা বলছিলাম, দুটো জিনিস খুবই বাজে। সেটা হচ্ছে অটো, মানে রাস্তায় সার্ভিস রোড আছে, হাইওয়ের ধারে সার্ভিস রোড আছে প্রপার, তাতেও অটো আর বাইক কিছুতেই সার্ভিস রোড দিয়ে যাবে না। ওই স্লো স্পিডে একটা 4 লেন হাইওয়েতে যদি একটা সাইড আর মানে দুদিকের দুটো সাইড যদি অটো আর বাইক যায় ওই 40-50 স্পিডে, কতটা ডিস্টার্বিং। আর ডান দিক দিয়ে সব লরি যাচ্ছে, আর যতই হর্ন দাও না কেন একটুও সাইড দেয় না, আর কোনো কিছু বদার করে না। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গরু, মানে অজস্র গরু রাস্তার মধ্যে। এবার ডিভাইডারের ওপর গরু ঘাস খাচ্ছে, এবার কখন সে বেরিয়ে পড়বে তার কোনো ঠিক নেই। একটু আগে দেখলাম একটা 6 লেন ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের ওপর একদম মাঝখানের লেনে গরু হেলতে দুলতে, একটা গরু না ষাঁড় যাই হোক, হেলতে দুলতে আসছে। তুমি তো গরুকে কোনো দোষ দিতে পারো না। আমি তো গরুকে দোষ দিচ্ছি না, গরুর মালিককে দিচ্ছি, যারা ওখানে ছেড়ে দিয়ে গেছে। ওটা এমনি গরুও হতে পারে। এমনি গরু নেই ইন্ডিয়াতে, এমনি গরু নেই। হয় তাকে পোষ মানিয়েছে বা অন্য কাজে লাগাবে তাকে। এমনি গরু কাউকে দেখতে পাবে না, মানে বন্য গরু তো হয় না ইন্ডিয়াতে, পোষ্য গরুই হয়। আমরা চিল্কা পৌঁছে গেলাম, কিন্তু চিল্কার শুধু এইটুকু পার্টি দেখা যাবে, আর কিচ্ছু দেখা যাবে না। এই সামনেটা ট্রেনে করে এলে পুরোটা দেখা যায়, পুরো খুব সুন্দর লাগে। হ্যাঁ, কিন্তু এইখানে আর এর থেকে বেশি মনে হয় না কিছু আর দেখা যাবে বলে। আগের বারের অভিজ্ঞতা, মানে গাড়ি দাঁড় করানো যাবে না। হ্যাঁ, ডাউন হিল নামছে। অনেকক্ষণ বাদে, এখন বাজে 4টে মতো, 4টে 4:30। তো আপাতত লেফট সাইডেই এই রেস্টুরেন্টটা দেখলাম, তাই দাঁড়িয়ে পড়লাম। একটু এগিয়ে গেছিলাম কারণ বুঝতে পারিনি, তারপরে দেখলাম যে একটাই রেস্টুরেন্ট আছে বড়, তাই জন্য এখানে স্টপ ইয়েও লাগানো আছে, তো এইখানটা ওই জন্য দাঁড়িয়ে একটুখানি খেয়ে নিলাম। সেই ফুয়েল রিফিউল করার সময় তখন একটুখানি স্যান্ডউইচ খেয়েছিলাম, আর খাওয়া হয়নি। হাইওয়ের পাশে রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরিয়েই বুঝলাম যে বেশ ভালো রকমের বৃষ্টি শুরু হয়েছে, তাই আমরা বেশ ধীরে সুস্থে এগোচ্ছি। হাইওয়েতে কখনোই বৃষ্টির মধ্যে হাই স্পিডে চালানো উচিত নয়, সে যত ভালোই গাড়ি হোক না কেন। একটু রাত হয়ে যেতেই সানডে সাসপেন্স শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম ভুবনেশ্বর সিটি। আমরা এখানে নাইট স্টে করব না, আমরা আরেকটু এগিয়ে যাব, যেহেতু রাত হতে এখনো বেশ দেরি আছে, তাই আমরা এগিয়ে চললাম ভদ্রকের উদ্দেশ্যে।
ভদ্রক সিটিতে ঢুকে আমরা ওটিডিসি পন্থনিবাসে ফার্স্টে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমার অ্যাটমসফিয়ারটা ভালো লাগেনি। পাশেই এফএল শপ, তো অনেকেই রাস্তায় দাঁড়িয়ে ড্রিঙ্ক করছে, যেটা একদমই আমার ভালো লাগেনি। তাই আমরা ডিসাইড করলাম পাশেই অন্য একটা হোটেল কল্যাণীতে গিয়ে খোঁজ নেব। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে এতটা টায়ার্ড ছিলাম, মানে এই বৃষ্টির মধ্যে গাড়ি চালানো, তারপর রাত হয়ে গেছিলো। তো আমরা ভদ্রকে একটা জায়গায় স্টে করলাম, কিন্তু আপাতত আছি এই হোটেল কল্যাণীতে। এখন বাজে সকাল 7টা, আর একটু পরে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরোবো। ভদ্রকের হোটেল থেকে চেক আউট করতে করতে অনেক লেট হয়ে গেল, কারণ ওখানে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা আমরা জানতাম না। সকালবেলা হোটেল স্টাফই আমাদের বলল যে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে নিন, রাস্তায় আর কেন দাঁড়াবেন ব্রেকফাস্টের জন্য। হোটেল কল্যাণী ভদ্রকের বেশ ইকোনমিক্যাল অ্যান্ড বেশ ভালো। আমার তো দারুণ লেগেছে, কারণ এখানে আমাদের নিয়েছে 1800 টাকা পার নাইট। তো একটাই নাইট ছিলাম, আমাদের 1800 টাকা পড়েছে, তাতে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর গুগল করলে দেখে নিতে পারবেন যে হোটেলটার রেটিং খুব ভালো এবং রুমগুলোও খুব ভালো। ভদ্রকের কিছু পর থেকে বালাসোর পর্যন্ত রাস্তার কাজ চলছে। আমরা ডিসেম্বরেও দেখেছিলাম এই রাস্তার কাজ চলছে, কিন্তু এখন যা দেখলাম প্রায় 80% কাজ কমপ্লিট, আর কয়েকটা জায়গায় ফ্লাইওভার একটু বাকি আছে বা রাস্তার মার্কিংগুলো বাকি আছে। এইটা ছিল ওড়িশা স্টেটের লাস্ট টোল। এরপরেই আমরা ওয়েস্ট বেঙ্গল এন্টার করে যাব। আমরা অফিসিয়ালি ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি। সামনেই পুলিশ ব্যারিকেড আছে। সামনে পুলিশ ব্যারিকেড চেকিং। অন্য কোনো স্টেট বর্ডারে কোনো চেকিং হয় না, এখানে হয় একমাত্র নাকা চেকপোস্ট। ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পর বিভিন্ন জায়গায় আমরা দেখলাম পুলিশ চেকপোস্ট দিয়ে সব লরিকে আটকানো হচ্ছে। এটা খড়গপুর, শোলপাট্টা, বেলদা, কোলাঘাট, পাঁশকুড়ার মতো ইম্পর্টেন্ট জায়গাগুলোতেই লরি আটকানো হচ্ছে, খুব সম্ভবত দুর্গাপুজোর জন্য, যাতে শহরের মধ্যে লরি এন্টার না করতে পারে এবং ট্রাফিক জ্যাম যাতে না হয়। দেখতে দেখতেই বিকেল 3:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম NH-16 লাস্ট টোল ধুলাগড় টোলে। এবং এখানে আমি আমাদের ট্রিপের একটু কস্ট ব্রেকডাউনটা দেখিয়ে দিই। ভিডিওটা এন্ড করার আগে দেখিয়ে দিই আমার অ্যাপ্রক্সিমেট কত খরচা হয়েছে। তো টোটাল কিলোমিটার আমার চলেছে 1561 কিলোমিটার, আর আমার অ্যাভারেজ দিয়েছে 23.3। টোটাল হিসেব করে দেখলাম আমাদের ট্রিপ খরচ পড়েছে অ্যাপ্রক্সিমেট 12,000 টাকা। তার ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। বাঁদিকে চলে যাচ্ছে কলকাতা যাওয়ার রাস্তা, বা স্পেসিফিক্যালি সেন্ট্রাল বা সাউথ কলকাতা যেতে গেলে বাঁদিকে যেটা যায় সাঁতরাগাছি হয়ে। আমরা যখন স্টার্ট করেছিলাম তখন বলেছিলাম যে হাওড়া যাচ্ছি, হায়দ্রাবাদ টু হাওড়া, কিন্তু হাওড়া না হয়ে আমরা হুগলি যাচ্ছি লিপিকার বাড়িতে সারপ্রাইজ দিতে। আমরা কোন্নগর পৌঁছে গেলাম। ওই আন্ডারপাস দিয়ে উঠে আসতে হয়। ওল্ড দিল্লি রোডের দিক থেকে আমরা আসি, তো এটাতেই সুবিধে হয়। এখানে একটা ছোট্ট 5 টাকার টোল দিতে হয় এই সাবওয়েটা ইউজ করার জন্য। বাজে হচ্ছে 4:15, আর এখনই মানে এই অবস্থা। আর একটু পরে যদি আসতাম আর এদিক দিয়ে ঢোকাই যেত না। হ্যাঁ, মানে আমরা লাঞ্চটা স্কিপ করে অ্যাকচুয়ালি ভালোই করেছি। হ্যাঁ, তাহলে মানে এই রাস্তায় আর ঢোকাই যেত না। এতক্ষণ যখন আমাদের সঙ্গে আছেন, তো ধরেই নিচ্ছি ভিডিওটা আপনার ভালো লেগেছে বা আপনি অনেক ইনফরমেশান পেয়েছেন। আপনিও যদি গাড়ি ড্রাইভ করে হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোর বা মুম্বাই থেকে কলকাতা আসতে চান ইমার্জেন্সির টাইমে, তো স্বচ্ছন্দে আসতে পারেন। শুধু ড্রাইভ করবেন একটু সাবধানে। রাস্তায় অবুঝ লোকের অভাব নেই, তাই সব দায়িত্ব আপনার নিজের হাতেই। কোনো র্যাশ ড্রাইভিং করবেন না, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবেন না, স্পিড লিমিট মেনে চালাবেন, আর আমাদের এই চ্যানেলকে ফলো করবেন। আমরা চেষ্টা করব এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেওয়ার। লং ড্রাইভ বা
রোড ট্রিপ রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন, আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার যথাযথভাবে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। গুড বাই। আর সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।